বর্ষার উপর রেগে গিয়ে বর্ষাকে বাড়ি থেকে বার করে দিল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অন্নপূর্ণা কমলিনীকে বলে, সে আমি যখন বাচ্চাটাকে দিয়েছিলাম তখন আমি কি বলেছি না বলেছি সেটা আপনারা মনে রাখবেন না দিদিমণি। আপনারা যদি বলেন যে না, আপনারা আমার কথা শুনবেন না, ওকে একবারে নিয়ে নিতে চান, তাহলে আমি বলে দিন আমার বাচ্চাটাকে আমি এখনই নিয়ে চলে যাব। ওইদিকে বর্ষা মনে মনে ভীষণ খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে সোনাই বলে, না আমি তোমার সঙ্গে যাব না। তখনই অন্নপূর্ণা বলে, আবার বেশি বেশি কথা, এত বড় সাহস তোমার হয় কি করে? তখনই কমলিনী বলে, এই তুমি ওর সঙ্গে এইভাবে একদম কথা বলবে না। তুমি ওকে এইভাবে ধমক দিচ্ছ কেন? এই বাড়িতে ওর সঙ্গে এইভাবে কেউ কথা বলে না, বুঝতে পেরেছো? তখন বাবিল বলে, মা মা তুমি চুপ করো না। আসলে উনি যখন বলেছিল যে বাচ্চাটাকে আমাদের কাছে দিয়ে দেবে, তখন না হয় ওনার মাথা ঠিক ছিল না। এখন যদি ওনার বাচ্চা উনি না দিতে চায়, তাহলে তো তুমি এইভাবে ওনার সঙ্গে কথা বলতে পারো না। আর আমরাও ওনার সঙ্গে এইভাবে জোর করতে পারি না মা। তুমি কেন বুঝতে পারছো না? ওনার বাচ্চা উনি যদি ইচ্ছে করে তাহলে নিয়ে যেতে পারে। তুমি প্লিজ ওনার সঙ্গে এরকম ভাবে কথা বলো না। তুমি তো সবটা বোঝো, বলো। আর এখানে ওরা ওনার সঙ্গে আমরাই বা কি বলবো? উনি যা ইচ্ছে তাই করুক। তখন এই কথা শুনে অন্নপূর্ণা তাকিয়ে থাকে। তখন বাবিলের কথা শুনে কমলিনী চুপ করে থাকে। তখন বর্ষা বলে, কি বলছো বাবিল? মামুনি তো কষ্ট পাবে তাই না? কারণ সোনাইকে তো উনি নিজের করে নিতে চেয়েছিল। তখন এই কথা বলে অন্নপূর্ণাকে চোখের ইশারায় কিছু একটা বোঝায় বর্ষা। তখন নতুন তাকিয়ে থাকে। ওদিকে বড় ঠাম্মি বলে, হ্যাঁ তাই তো, যদি নিয়ে যেতে চায় তাহলে নিয়ে যাক না। যদি একবারে দিতে না চায় তাহলে নেই। তা নিয়ে এত কথা কি আছে? আর শোনো, তুমি তখন বিপদে পড়ে এই বাড়িতে বাচ্চাটাকে নিয়ে এসেছিলে, বুঝতে পেরেছো? আর তাছাড়া তুমি তখন বলেওছো যে এই বাচ্চাটাকে তুমি একবারে দিয়ে দিতে চাও। এখন যদি তুমি ওই বাড়িতে নিয়ে যাবে, তখন ওর বাবা যে ওকে আবার মারপিট করবে, তখন তুমি আটকাতে পারবে তো সবটা? বলো, তুমি তখন আটকাতে পারবে? নেহাতি আমাদের বৌমা আর নতুন ভালো মানুষ, সেই জন্য তোমার বাচ্চাটাকে এখানে রেখেছে। ওরা তোমার পাশে এসে দাঁড়িয়েছে, আর তুমি এই তার প্রতিদান দিচ্ছ। তখনই অন্নপূর্ণা বলে, আমি তো বলিনি ওকে আমি একবারে নিয়ে যাব। আমি তো বলেছি ওকে নিয়ে যাব, আবার এখানে দিয়ে যাব। আর থাকুক না ও এখানে, ওকে বড় করুক না। আমি তো বলিনি কিছু। কিন্তু একবারে নিয়ে যাওয়ার কি হলো? একবারে আমি কি দিয়ে দেব? ও তো আমার মেয়ে। উনি তো আর ও তো আর বৌদির মেয়ে নয় যে বৌদি ওকে একবারে নিয়ে নেবে। তখন কমলিনী এই কথা শুনে চমকে যায়। তখন অন্নপূর্ণা বলে, ও ওর মা আমি, তাই আমি ওকে একবারে কিছুতেই দেব না। ওকে তারা বড় করতে পারবে। তখন কমলিনী হাসে আর বলে, ও তাই তো, তুমি চাও যে তোমার সব শর্ত আমরা মেনে নেই, তাই তো? তোমার সব শর্ত মেনে তারপরে সোনাইকে আমরা এই বাড়িতে রাখি। তখন এই কথা শুনে বর্ষা চুপ করে থাকে। তখন কমলিনী বলে, শোনো, তুমি কিন্তু বাচ্চাটাকে নিয়ে বিপদে পড়েছিলে, তখন সবার কাছে সাহায্য চেয়েছিলে, তখন কেউ তোমাকে সাহায্য করতে রাজি হয়নি, আমরা রাজি হয়েছিলাম। তখন নতুন বলে, শোনো অন্নপূর্ণা, সেদিন তুমি সবার কাছে তোমার মেয়েটাকে বাঁচানোর জন্য আবদার করেছিলে, তখন কেউ তোমার পাশে এসে দাঁড়ায়নি, আমরা দাঁড়িয়েছিলাম। আর সেদিন তুমি কি বলেছিলে? যে বাচ্চাটাকে তুমি একবারে দিয়ে দিতে চাও। তখন যদি আমরা বলতাম যে হ্যাঁ একবারে দিয়ে দাও, তখন তো তুমি সেটাই করতে। কিন্তু আমরা তো ভদ্রলোক, নেহাতি ভদ্রলোক, সেই জন্য আমরা তেমন কথা বলিনি। তোমার বাচ্চাটাকে ভালো শিক্ষা দীক্ষায় আমরা বড় করতে চেয়েছি, মানুষ করতে চেয়েছি। কিন্তু তুমি এখানে এসে এখন যা কথাবার্তা বলছো, এগুলাতে তো আমাদের ভালো লাগছে না। তোমাদের কি মনে হয়, তোমার কি মনে হচ্ছে আমরা ওকে এরকম কোনো শিক্ষা দিয়ে বড় করব যেটাতে ওর খারাপ হয়? শুধুমাত্র ওর ভালোর কথা ভেবেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আর তুমি যখন বলেছিলে যে তুমি চাও বাচ্চাটা বাঁচুক, বাচ্চাটা ভালো থাকুক, তার জন্য আমরা ভেবেছিলাম যে আমরা ওকে একবারই নিয়ে নেব। তুমি দিতে চাইছো না, ঠিক আছে, সেটা তোমার ব্যাপার, সেটা না আমাদের কোনো ব্যাপার নয়। কিন্তু ওর সঙ্গে এসে এরকম ভাবে তুমি একদম কথা বলবে না। তখন ঠাম্মিও অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে বর্ষা সোনাইকে গিয়ে বলে, আয় মা, আমার কোলে আয়। তখন সোনাই বলে, একদম না, তুমি না অনেক পচা, তুমি আমার কাছে আসবে না। তখন এই কথা শুনে কমলিনী অবাক হয়। তখন বর্ষা বলে, এই তুই আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছিস কেন রে? তখন বুবলাই বলে, আচ্ছা বাবা, এরকম ভাবে কথা বলতে হয়? তুই তো সবার সঙ্গে ভালোভাবে কথা বলিস, তাহলে বৌদির সঙ্গে এরকম ভাবে কথা বলিস কেন? তুই নিশ্চয়ই এই বাড়িতে এসেই বুঝে গেছিস তাই না, যে এই বাড়িতে বৌদিকে সবাই হ্যাটা করে কথা বলে? সেজন্য তুই বৌদির সঙ্গে এরকম ভাবে কথা বলছিস, তাই তো?
তখন কমলিনী বলে, মোটেও না বুবলাই, বর্ষার সঙ্গে না কেউ হেটা করে কথা বলে না। এই কথাটা তুমি ভুল বললে। বর্ষা নিশ্চয়ই এরকম কোনো কাণ্ড করে যার জন্য ও নিজেই হেটা হয়, সেখানে ওকে কেউ কিছু বলে না। না হলে বাচ্চাটা বাচ্চাটাই বা বর্ষার সঙ্গে এরকম ভাবে কথা বলবে কেন, তুমি বলো। তখন বর্ষা বলে, আচ্ছা তুই আমার সঙ্গে এরকম ভাবে কেন কথা বলছিস রে, আমি কি করেছি? তখনই সোনাই বলে, কেন, তুমি না খুব পচা। তুমিই তো আমার মায়ের সঙ্গে মামুনির নামে কি যেন বলছিলে, মামুনির ব্যাপারে কি যেন বলেছো না? তখন তো বর্ষা এই কথা শুনে হা হয়ে তাকিয়ে থাকে আর ভয় পেয়ে যায়। তখন বুবলাই নতুন সহ সবাই বুঝতে পেরে যায় যে বর্ষাই কিছু একটা কাঠি করেছে, সেই জন্যই মেয়েটা এই কথাগুলো বলছে। তখন বর্ষা ভয় পেয়ে বলে, কি বলছিস তুই, এসব কথা কেন বলছিস, আমি আবার কি বলেছি? তখন বাবিল বলে, আচ্ছা তুই বলতো কি বলেছে তোর বৌদি তোর মায়ের সঙ্গে কি বলেছে রে? তখন সোনাই বলে, আমি কি অত কথা বলতে পারি, অত কথা মনে রাখতে পারি? তবে মাম্মামের নামে কি যেন বলছিল, মাম্মামকে পচা বলছিল, সেটা তো আমি শুনেছি। তখন এই কথাতেই অবাক হয়ে তাকিয়ে থাকে সবাই। তখন বর্ষা বলে, কি বলছিস তুই, আমি আবার মামুনির নামে কি বললাম, তুই কেন মিথ্যে কথা বলছিস বলতো? তখনই অন্নপূর্ণা সোনাইয়ের উপর রেগে যায়, সোনাইকে মারতে যায় আর বলে, একদম বাজে কথা বলবে না, বুঝতে পেরেছো? তখনই কমলিনী গিয়ে অন্নপূর্ণাকে আটকে আর বলে, শোনো, এই বাড়িতে তুমি ওর গায়ে একদম হাত তুলবে না, ওর সঙ্গে না এরকম ভাবে কেউ কথা বলে না। তুমি যে ওর গায়ে হাত তুলছো, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? তখনই অন্নপূর্ণা বলে, ও কি আমার মেয়ে না আপনার মেয়ে, আপনার এত গায়ে লাগছে কেন? তখন কমলিনী বলে, সে হতেই পারে তোমার মেয়ে, কিন্তু ও এখন এই বাড়িতে আছে, তুমিই না এই বাড়িতে ওকে ভালোভাবে থাকতে দিয়েছিলে, আর তুমি কিনা এখন আমাদের চোখের সামনে ওর গায়ে হাত তুলছো। তখনই নতুন প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, এতক্ষণ ধরে অনেক কথা সহ্য করেছি অন্নপূর্ণা আমি, তুমি নিজেই আমার কাছে এসেছিলে। আর শোনো, আমি যখন তোমার দেওয়া শর্ত মেনে নিয়েছি যে না, ওকে একবারে আমরা অ্যাডপ্টেড করে নিতে পারবো না, একবারে আমাদের করে নিতে পারবো না, তোমার কথাতে আমরা যখন কোনো রকম কোনো অভিযোগ করিনি, আমরা যখন সব কথা মেনে নিয়েছি, তাহলে তোমাকেও আমাদের একটা শর্ত মেনে নিতে হবে। তুমি যদি চাও যে বাচ্চাটা এই বাড়িতে থাকুক, ভালোভাবে মানুষ হোক, ভালোভাবে বড় হোক, তাহলে তুমি যখন তখন এসে বাচ্চাটার গায়ে একদম হাত তুলবে না, বাচ্চাটার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করবে না। আর যদি তুমি না চাও, তাহলে তুমি এক্ষুনি ওকে এই বাড়ি থেকে নিয়ে চলে যেতে পারো, আমাদের কোনো রকম কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো? তুমি যেসব ব্যবহারগুলো করছো না, এইসব ব্যবহার এই বাড়িতে কোনোদিনও কেউ করেনি। তোমরা নিশ্চয়ই এমন কোনো কথা বলেছো যেই জন্য বাচ্চাটা এগুলো বলতে বাধ্য হয়েছে। শোনো, বাচ্চাটা কি বলতে চেয়েছে, কি বলেছে, সেটা না বুঝেই তুমি ওর গায়ে কেন হাত তুলছো, আর কেনই বা ওর সঙ্গে এরকম ভাবে কথা বলছো? এই বাড়িতে ওর সঙ্গে কেউ এরকম ভাবে কথা বলে না, তাই তোমারও কোনো অধিকার নেই ওর সঙ্গে এরকম ভাবে কথা বলার। তখন অন্নপূর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে নতুনের দিকে, আর সোনাই দেখা যায় খেতে থাকে। তারপরেই দেখা যাবে নতুন প্রসূনকে নিয়ে বাড়িতে আসে আর বলে, কমলিনী দেখো কে এসেছে। তখন প্রসূনকে দেখে কমলিনী খুশি হয়ে যায়, বলে, দাদা এই সময় তুই? তখন প্রসূন বলে, হ্যাঁ রে বুড়ি, কালকে তো মিঠি মায়ের বউ ভাত, তাই সেখানে যাব বলেই আগে তোর সঙ্গে কথা বলতে আসলাম। তখন নতুন বলে, হ্যাঁ সবাইকে তো নেমন্তন্ন করেছে, তুমি তো যাবেই, আমরা সবাই যাব। তখন প্রসূন বলে, আমি যাব, আর কে যাবে না যাবে আমি জানি না, কারণ বাবার তো শরীরটা ভালো নেই, আর মাকেও বাবাকে দেখাশোনা করতে হবে, আর রেশমি কি করবে না করবে সেটা আমি জানি না, তবে আমি যাব। তবে বুড়ি, তোর সঙ্গে না আমি একটা আজকে কথা বলতে এসেছি। তখন কমলিনী বলে, কি হয়েছে রে দাদা, কি হয়েছে বল। তখন প্রসূন বলে, তুই নিশ্চয়ই মিঠির বউ ভাতে তত্ত্ব পাঠাবি, তাই আমি না কিছু কন্ট্রিবিউশন করতে চাই। আসলে আমার ভাগ্নির বিয়ে তো, আমার ভাগ্নিটা বিয়ে হয়ে গেল, এত সুন্দর করে বিয়ে সবকিছু কমপ্লিট হলো, তাই আমি চাই। তখন নতুন বলে, দেখো প্রসূন, সবকিছুই তো হয়ে গেছে, এখন শুধু বউ ভাতের অনুষ্ঠানটা বাকি, আর তুমি তো অনেক কিছু দিয়েছো। তখন প্রসূন বলে, না না নতুন দা, আমি কি বা দিয়েছি বলো তো, সেই জন্যই আমি না একটু এসেছি বুড়ির সঙ্গে কথা বলতে। আর বাড়ির সবাই কই রে, এত চুপচাপ কেন বাড়িটা? তখন কমলিনী বলে, সবাই সবাই তো যে যার কাজে চলে গেছে। আর তখনই প্রসূন বলে, আসলে আমি না তোদের সঙ্গে দেখা করতে আসলাম, আমার মনটা ভালো লাগছিল না তো, মিঠির সঙ্গেও দেখা করতে যাব। তখন নতুন বলে, আচ্ছা প্রসূন, তোমার কি কিছু হয়েছে, তুমি এরকম ভাবে কথা বলছো? তখন প্রসূন বলে, না না, আমার আর কি হবে নতুন দা, আমার কিছু হয়নি, তবে মিঠিটার এত ভালো জায়গায় বিয়ে হয়েছে, সেটাই বলছিলাম আর কি, কত ভালোভাবে মেয়েটাকে বিয়ে দিয়েছি, ও কিভাবে ঘর সাজায়, কি করছে না করছে, আমি গিয়ে একদিন দেখে আসবো। তখন কমলিনী বলে, হ্যাঁ তুই যাবি, সমস্যা কি, আমরাও তো যাব, সবাই মিলে যাব, আর তুইও যাবি। তখন নতুন প্রসূনের দিকে তাকিয়ে আর বলে, কি ব্যাপার প্রসূন, কি হয়েছে বলো তো? তখন কমলিনী বলে, আচ্ছা দাদা, কি হয়েছে রে?
তখন নতুন বলে, তুমি কাজে যাবে না? তখন প্রসূন বলে, না আজকে আর আমি কাজে যাব না। তখন নতুন বলে, তোমার মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? তখন কমলিনী বলে, আচ্ছা দাদা তোর কি হয়েছে বলতো, তোর মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? তখন প্রসূন বলে, না রে বুড়ি, তোর সঙ্গে দেখা করতে আসলাম, মুখটা শুকনো না এমনিতেই। তখন নতুন বলে, আমি অনেকক্ষণ ধরেই দেখছি তোমার মুখটা শুকনো শুকনো, তুমি কি আজকে খাওয়া দাওয়া করোনি নাকি? তখন প্রসূন বলে, না না খেয়েছি, আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না। তখন কমলিনী বলে, শোন দাদা, আমি যখন বুঝতে পেরেছি তোর কিছু একটা হয়েছে, আমাকে বলতো কি হয়েছে। তখন নতুন বলে, হ্যাঁ প্রসূন বলো, আমরা কিন্তু বুঝতে পারছি যে তোমার কিছু একটা হয়েছে, কি হয়েছে বলো তো। তখন প্রসূন বলে, না ওরকম কিছু না, আমাদের মিঠি মায়ের বিয়ে হয়ে গেছে তো, আর মিঠি মাটার খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে। আমি না খুব আশীর্বাদ করছি আমার মেয়ে মৌ, সে কবে বিদেশ থেকে আসবে না আসবে, তার বিয়ে আমি দিতে পারি কি না পারি তার তো কোনো ঠিক নেই, সেই জন্যই বলছি। তখন নতুন বলে, হ্যাঁ তাই তো, মিঠি তো তোমার ভাগ্নি, আর মিঠি আসলে ভালোভাবে আছে, তুমি চিন্তা করো না, তোমার যখন যখন ইচ্ছে হবে তুমি যাবে। আর মৌয়ের বিয়ে দিতে পারবে না কেন তুমি? তখন প্রসূন বলে, না মেয়েটা বিদেশ গেছে, ও আসবে কিনা সেটাও তো জানি না, তাই আর কি, তাই বললাম। তারপরে প্রসূন সোনাইয়ের জন্য একটা গিফট নিয়ে আসে আর বলে, সোনাইকে এটা দিয়ে দিবি। তখন কমলিনী বলে, হ্যাঁ সোনাই না ড্রয়িং করছে। তখন প্রসূন বলে, এটা তো খুব ভালো কথা, আমারও না খুব ভালো লাগছে সোনাই ড্রয়িং করছে। তারপর নতুন বলে, আচ্ছা প্রসূন তুমি আমাকে বলো তো কি হয়েছে, তুমি আমাকে বলো। তখন কমলিনী বলে, হ্যাঁ রে দাদা বল। তখন প্রসূন বলে, কি বলি বলতো, আমাদের মৌ না বিয়ে করে নিয়েছে। তখন তো কমলিনী খুশি হয়ে যায় আর বলে, কি বলছিস দাদা, সত্যি নাকি? এটা তো আরো খুশির খবর। তখন প্রসূন বলে, কি বলছিস তুই, বিয়ে করার আগে আমরা জানতে পারলাম না, বিয়ে করার পরে জানতে পারলাম, আর তুই বলছিস খুশির খবর? আমরা তো বাবা মা, আমাদের তো একবার জানাতে পারতো, আমাকে তো একবার জানাতে পারতো বল। তখন কমলিনী বলে, রাগ করিস না, ছেলে মেয়ে বিয়ে করেছে তাতে কি হয়েছে, তুই তো চেয়েছিলি মেয়ে বিয়ে করো। তখন প্রসূন বলে, কেমন ছেলে না ছেলে তাও তো জানি না, আর মেয়েটাকে, একটাই তো মেয়ে বল, কত কষ্ট করে বড় করেছি, মেয়েটা এইভাবে আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে না, সেটা আমি মানতে পারছি না। তখন নতুন বলে, প্রসূন একটু ঠান্ডা মাথায় ভাবো না, মেয়েরা ভালো থাকবে, ছেলেমেয়েরা ভালো থাকবে সেটাই তো আমরা চাই, আর কি চাই। তখন প্রসূন বলে, দেখো নতুন দা, তোমার ব্যাপারটা আলাদা, হ্যাঁ বুড়ি ছেলেমেয়েরা সবাই ভালো করেছে, কিন্তু আমার মেয়েটা তো বিশেষ করে আমাকে কোনোদিনও নিজের বাবা হিসেবে মানেইনি, আমার কোনো কথা শুনেছে বল, তো বৌদির কথাই তো শুনেছে সবসময়। তখন কমলিনী বলে, যা না গিয়ে ঘুরে আয়। তখন কমলিনীর কথা শুনে প্রসূন অবাক হয়। তখন কমলিনী বলে, গিয়ে ঘুরে আসলে তোর ভালো লাগবে, সত্যি কথা বলছি, তুই গেলে না ভালো লাগবে। তখন প্রসূন বলে, না রে, আমাকে কি আর মেয়ে যেতে বলবে, ওর মা যাবে তো, ওর মা গিয়ে ঘুরে আসবে, ওর মা কথা বলেছে তো, মেয়ের সঙ্গে কথা বলেছে, মেয়ের জামাইয়ের সঙ্গে কথা বলেছে, শুনেছি ফরেনার বিয়ে করেছে, আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল, আমি কথা বলিনি। তখন নতুন বলে, শোনো প্রসূন, ছেলে মেয়েদের উপর না রাগ করে থাকা যায় না, যাই করুক না কেন, তুমিও যাও ঘুরে এসো, তোমারও ভালো লাগবে দেখবে। তখন কমলিনীও বলে, হ্যাঁ দাদা আমিও তোকে বলছি। তখন প্রসূন বলে, না গো, আমার যাওয়া নিয়ে না যাওয়া নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তার থেকে আমি যাবো তো মিঠি শ্বশুর বাড়ি গিয়ে ঘুরে আসবো, দেখে আসবো মিঠি শ্বশুর বাড়ি, সেটাই আমার কাছে ভালো লাগবে। আমরা সবাই মিলে যাব, হই হুল্লোড় করব, কারণ মিঠিটাকে না খুব ভালো মানুষ করেছিস রে তুই বুড়ি, সত্যি আমাদের মিঠিটা খুব ভালো মানুষ হয়েছে। তখন কমলিনী বলে, কি যে বলিস না দাদা, সেটা কি আর আমার কিছু অবদান, সব তো এই স্বতন্ত্র অবদান, এই মানুষটা না থাকলে তো আমি কোনোদিনও পারতামই না ছেলে মেয়েগুলোকে মানুষ করতে, ছেলে মেয়েগুলো কখন যে বড় হয়ে গেল সেটাই তো বুঝতে পারলাম না। তখন প্রসূন বলে, সেটা কি আমি জানি না বুঝেছিস, তোকে আর নতুন দাকে আমি কোনোদিনও কি আলাদা ভেবেছি, তোদের দুজনকে তো আমি সবসময় একসঙ্গে ভেবেছি। তখন কমলিনী বলে, দাদা তুই এখন রাগ করে আছিস আমি জানি, তবে রাগটা না ভেঙে যাবে, তুই যখন ময়ের কাছে যাবি না, যখন ওদের সুখে থাকতে দেখবি, তখন তোর ঠিক ভালো লাগবে, তুই চিন্তা করিস না। তখন প্রসূন বলে, না রে বোন, আমার না ভালো লাগছে না, আমার কেমন যেন একা একা লাগছে, তোর বাড়িতেও না একদম হতাশা হতাশা লাগছে, বাড়িতে কেউ নেই, একদম নীরব চুপচাপ। তখন নতুন বলে, কেন প্রসূন, আমরা কি মানুষ না, আমরা তো মানুষ বলো, আমাদের সঙ্গে কথা বলো না, আর তাছাড়া মেয়ের সঙ্গেও কথা বলো, মেয়ের জামাইয়ের সঙ্গেও কথা বলো, দেখবে ভালো লাগবে, ওরা যদি ভালো থাকে সেটাই বাবা মায়ের আনন্দ, এর থেকে আনন্দ তার কিছু হতে পারে না। তখন প্রসূন এই কথা শুনে অবাক হয়। তখন নতুন বলে, আসলে বুবলাই বাবির মিঠি, কাউকে আমি কোনোদিনও আলাদা ভাবিনি, আমি ওদের বড্ড ভালোবাসি, নিজের সন্তান হলেও বুঝি এর থেকে বেশি ভালোবাসা যায় কিনা আমি জানি না। তখন প্রসূন বলে, জানি নতুন দা, তোমাদের মতো তো মানুষই হয় না, তুমি
আসলে অনেক ভালো মানুষ। তখনই কমলিনী বলে, শোন, তুই একটু বস, আমি আসছি। তখন প্রসূন বলে, না, চলে যাব, মাসিমারাই বা কোথায়? তখন কমলিনী বলে, তারা তো পুজো দিচ্ছে, দুজন তো আবার দুইজনের পুজো করে, তুই জানিস না? তুই বস। তারপর কমলিনী চলে গেলে ওইদিকে প্রসূনকে নতুন বলে, প্রসূন, তোমার অনেক খারাপ লাগছে, আমি বুঝতে পারছি, হতাশায় ভুগো না। তখন প্রসূন বলে, নতুন দা, আসলে আমার ভালো লাগছে না, জানো তো। তারপরে কমলিনী শরবত নিয়ে আসে প্রসূনের জন্য আর বলে, দাদা, নে, এটা খেয়ে নে, দেখবি তোর ভালো লাগবে। তখন প্রসূন বলে, আচ্ছা বুড়ি, আমার না কেন এত কষ্ট হচ্ছে আমি বোঝাতে পারছি না। আমার যেন মনটা ভেঙে গেছে। আমার একটা মাত্র মেয়ে, সেও কিনা আমাকে না বলে বিয়ে করে নিল। তখন কমলিনী বলে, দেখ দাদা, এগুলো নিয়ে না তুই আর ভাববি না, তুই শরবতটা খেয়ে নে না। তখন প্রসূন শরবতটা খেয়ে নেয়। তারপরে কেই বলে, বুড়ি, শরবতটা না বেশ ভালো বানিয়েছিস, বেশ ভালো হয়েছে। তারপরে এই নতুন বলে, তুমি সকাল থেকে কিছু খাওনি তাই তো, না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছো? তখন কমলিনী বলে, হ্যাঁ রে দাদা, তুই না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিস তাই না? বৌদি তোকে খাইয়ে দেয়নি? তখন প্রসূন বলে, না, আমি বেরিয়েছি সেটা দেখেছে। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমাকে কিছু জিজ্ঞাসাও করেনি। মাও দেখেছে, কিন্তু ওরা আমাকে জিজ্ঞাসা করেনি যে আমি কোথায় যাচ্ছি, তাই ওদেরকে আমি বলেও দেইনি। তখন নতুন বলে, শোনো প্রসূন, এগুলো নিয়ে মন খারাপ করো না, তুমি বরং ভিসাটা করে রাখো, বুঝতে পেরেছো, কাজে লাগবে। তখন প্রসূন বলে, না না নতুন দা, তুমি যেরকম ভাবছো না ওরকমটা কোনোদিনও হবে না। আমার মেয়ে, ও তো আমাকে দেখতেই চায় না, বাড়ি থাকতেই আমাকে কি কোনো মূল্য দিয়েছে? তখন কমলিনী বলে, এরকম ভাবে কেন বলছিস বলতো? আর মাকে একটা ফোন করে আমি বলে দিই তুই এখানে আছিস, না হলে সেই মা তো তোকে একটু পরেই ফোন করবে, ফোন করে জিজ্ঞাসা করবে। তখন প্রসূন বলে, না, জিজ্ঞাসা করবে না, সে বাড়িতে তো চলে যাব। তখন কমলিনী বলে, হ্যাঁ বাড়িতে তো যাবি, তারপরেও বৌদিও তো চিন্তা করতে পারে। তখন এই কথা শুনে প্রসূন বলে, না, আমি মিঠির সাজানো সংসার দেখব। মিঠিমা কাছে আছে, মিঠিমায়ের কাছে গিয়ে গিয়ে দেখা করব। মিঠিমা যে ভালো আছে সেটা দেখলেই না আমার বড্ড শান্তি লাগবে, বিশ্বাস কর। মিঠিকেও তো আমার ময়ের মতো করেই বড় করেছিলাম, কিন্তু দেখ আমার মৌটা কেমন হয়েছে, আর আমাদের মিঠিটা কেমন হয়েছে, দুইজন একদম সম্পূর্ণ আলাদা হয়েছে। তখন নতুন বলে, শোনো প্রসূন, এগুলো নিয়ে না মন খারাপ করো না, ছেলে মেয়ে সবাই একরকম হয় না, আর সবাই একভাবে বড়ও হয় না। তোমার মৌ হয়তো বা একটু অন্যরকম হয়েছে, তাতে কি হয়েছে? ভালো থাকলে, ছেলে মেয়ে ভালো থাকলে দেখবে নিজেদেরও ভালো লাগবে। এই যে আমাদের মিঠিমা, মিঠিমা ভালো থাকলে আমাদেরও তো ভালো লাগবে, বলো? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।